সেদিন ওই বাড়িতে ওই রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা ওই ফ্যামিলির মেম্বাররাও জানে না, পুলিশও জানে না। ইভেন সেই ফ্যামিলিতে যে 11 জন সেই সময় ওই রাতে ছিল, তাদের সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা কেউ জানে না। আজ এই ঘটনার নিয়ার অ্যাবাউট 81 বছর হয়ে গেছে। রহস্য যেমন ছিল তেমনই আছে। আজকে যে ঘটনা আছে সেই ঘটনা অ্যাকচুয়ালি আপনাদেরই বলতে পারেন সলভ করতে হবে। আপনারা শুধু ভাবতে পারবেন, আপনারা এক এক করে ডটগুলো কানেক্ট করতে পারবেন, আপনারা আর্গুও করতে পারবেন যে এ করেছে ও করেছে, কিন্তু এক্স্যাক্টলি পিন পয়েন্ট করে কাউকে এখানে দোষী সাব্যস্ত করতে পারবেন না। সালটা 1945, আমেরিকার ভার্জিনিয়া। সেখানে একটা ফ্যামিলি থাকে। এই ফ্যামিলিটা ওই লোকাল এরিয়াতে ফ্যামিলি বলে জানত। তারা অ্যাকচুয়ালি ইটালি থেকে বিলং করত। ইটালিতে যখন নানান রকম গ্যাংয়ের উৎপাত শুরু হয়, তখন ইটালি থেকে প্রচুর মানুষ আমেরিকাতে একটা ভালো লাইফের জন্য চলে আসতে থাকে। সেই ভালো লাইফের জন্য সোডার ফ্যামিলির পূর্ববর্তী যে প্রজন্ম ছিল তারা এখানে চলে এসেছিল। ভালোই লাইফ চলছিল। এই সোডার ফ্যামিলির হেড ছিল জেনি এবং জর্জ। এরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ছিল। এদের ছিল টোটাল 10 সন্তান। এই 10 সন্তানের মধ্যে সব থেকে বড় যে সন্তান ছিল সে সেই সময় আমেরিকান আর্মিতে সার্ভ করছিল। এই কারণে ওই বাড়িতে 1945-এ ক্রিসমাস ইভের ঠিক রাত্রেবেলা 11 জন ওই বাড়িতে সেই সময় উপস্থিত ছিল। জেনি, জর্জ এবং তাদের 9 সন্তান। পরের দিনই ক্রিসমাস। এই কারণে বাড়িতে ক্রিসমাসের ডেকোরেশন চলছিল। বাড়ির যে ছিল তাদের বয়স কারোরই 15-র উপরে ছিল না। তো তাদের জন্য গিফট হিসাবে প্রচুর খেলনা আনা হয়েছিল। একদিকে যখন জর্জ আর জেনি তারা বাড়িতে ডেকোরেশনের জন্য ব্যস্ত, ঠিক সেই সময় সমস্ত সন্তানরা তাদের নতুন খেলনা নিয়ে খেলাধুলো করছে। রাত তখন 10:30 বেজে গেছে। জেনি বলে যে তোমরা সবাই যে যার বেডরুমে চলে যাও, সেখানে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো, কোনো আওয়াজ যেন আমি না পাই। কিন্তু সেদিন ক্রিসমাস ইভের রাত ছিল। তো সন্তানরা বলে যে মা আর একটু খেলাধুলা করি, তারপর নয় যাব। জেনিও ভাবে যে ঠিক আছে, কালকে তো আর স্কুল কলেজ কিছু নেই, ওরা আর একটু খেলাধুলা করি। আরও 15 মিনিট পর এবার জেনির লাস্ট ওয়ার্নিং আসে। 5 জন সন্তান তারা দোতলাতে চলে যায়। তারা দোতলাতে ঘুমাতো এবং বাদ বাকি 5 জন সন্তান তারা নিচের ফ্লোরে জেনি এবং জর্জের সাথেই ঘুমাতো। তারা যে যার মতন ঘুমাতে চলে যায়। তারও 20 মিনিট পর জেনি এবং জর্জ তারাও ঘুমাতে যায়। রাত্রেবেলা ঠিক 12:30 বাজে। হঠাৎই ফোন বেজে ওঠে এবং এত রাত্রেবেলা কে ফোন করেছে? জেনির ঘুম ভেঙে যায়। জেনি ফোনটা রিসিভ করে। দিক থেকে এক নারী জেনিকে প্রশ্ন করে, এখানে কি জেসিকা থাকে? তখন জেনি বলে যে না, এখানে কোনো জেসিকা থাকে না, রং নাম্বার। উল্টো দিকের সেই উমেনটা হাসতে শুরু করে। এইটা শুনে জেনি কিছু না ভেবেই ফোনটা রেখে আবার ঘুমাতে চলে যায়। এবার রাত 1:45 বাজে। একটা আওয়াজ হয়। সে আবার উঠে আসে বেডরুম থেকে। সে যখন লিভিং রুমে আসে, সে দেখে ঘরের দরজাটা খোলা। এরকম ভাবে দরজা সাধারণত খোলা তারা রাখে না, কিন্তু তার মনে পড়ে যেহেতু তার 9 সন্তান সেদিন একটু বেশি রাত পর্যন্ত খেলনা নিয়ে খেলাধুলা করেছে, সেই ক্ষেত্রে তারাই হয়তো ভুল করে খুলে রেখে দিয়ে চলে গেছে, আর সেও আটকাতে ভুলে গেছে। সে দরজাটা আটকায়। লিভিং রুমে প্রচুর খেলনা এদিক সেদিক ছড়ানো ছিটানো ছিল। সে সেইগুলোকে সমস্ত গুছিয়ে ঠিক জায়গায় রেখে আবার ঘুমাতে চলে যায়। ঠিক 8 ঘন্টা যেতে না যেতেই তার হঠাৎই ঘুম ভেঙে যায়। এবার তার প্রচণ্ড শ্বাসকষ্ট হতে থাকে। তার শরীরটা যেন জ্বলছে। তার নাকের মধ্যে কেমন একটা জ্বলন আসছে। সে উঠতেই বুঝতে পারে ঘরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে সে জর্জকে ডাকে। জর্জ ওঠা মাত্রই পুরো পরিস্থিতিটা সে বুঝে যায়। সে বাইরে বেরিয়ে যায় জেনিকে নিয়ে এবং নিচে শুয়ে থাকা তার 5 সন্তানকে নিয়ে। পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। হঠাৎই জেনি চিৎকার করে বলে ওঠে,
দোতলায় যারা ঘুমাচ্ছে তাদেরকেও নামাতে হবে। তখন জর্জ যেই না বাড়ির মধ্যে ঢুকতে যাচ্ছে, সে আর ঢুকতে পারছে না। আগুনের লেলিহান শিখা তাকে বারবার আটকাচ্ছে। সে বুঝতে পারে এইভাবে সে তার 5 সন্তানকে উদ্ধার করতে পারবে না। সেভাবে বাড়ির পিছনে স্টোর রুমে যে মইটা রাখা ছিল, সেই মইটা দিয়ে সে দোতলাতে গিয়ে তার 5 সন্তানকে উদ্ধার করতে পারবে। কিন্তু যেই না সে স্টোর রুমে যায়, গিয়ে দেখে মইটা গায়েব। সে সঙ্গে সঙ্গে ওখান থেকে দৌড়ে এসে জেনিকে এই কথাটা বলেই তার যে 2টো পিকআপ ট্রাক ছিল, সেই পিকআপ 2টো ট্রাকের উপর চড়ে দোতলা থেকে তার সন্তানদের উদ্ধার করার কথা ভাবে। কিন্তু সে যখনই সেই 2টো ট্রাককে স্টার্ট করার ট্রাই করে, 1 বাই 1 দুটোর একটাও স্টার্ট হয় না। এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু সে এখানে থেমে থাকেনি। সে তার সন্তানকে বাঁচাতে চায়। এই কারণে ভাবে কুয়োর থেকে জল তুলে বাড়ির আগুন যদি কিছুটা নেভানো যায়, সে অন্তত তার 5 সন্তানকে বার করে নিয়ে আসতে পারবে। কিন্তু কুয়োর পাশে গিয়ে সে দেখে কুয়োটা পুরো জমে গেছে। সেই সময় ওখানে বরফ পড়ছিল। এই কারণে কুয়োর জল জমে যাওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। এরপর তার মাথায় আসে কোনোভাবে যদি ফায়ার ব্রিগেডে খবর দেওয়া যায়। সে নিচের যে সাইড রুম ছিল সেখানে একটা ফোনের কাছে যায়। সেই ফোনের কাছে যেতেই দেখে সেই ফোনটাও ওয়ার্ক করছে না। এতক্ষণে তার প্রতিবেশীরাও তাদের লনে চলে এসেছে। এক প্রতিবেশী বলে, আমি ফায়ার ব্রিগেডকে নিয়ে আসছি। জেনি এবং জর্জের বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই ফায়ার ব্রিগেডের অফিস ছিল। রাত্রেবেলা 1:45-এ আগুন লাগে। আর ঠিক এক্স্যাক্টলি 7 ঘন্টা পর ফায়ার ব্রিগেড বাড়ির সামনে এসে উপস্থিত হয়। ততক্ষণে ওই বাড়ি এবং তার সাথে সাথে জেনি এবং জর্জের প্রিয় 5 সন্তান, তাদের আর কোনো অবশিষ্ট ওখানে নেই। ফায়ার ব্রিগেড এবং পুলিশ এসে ওই পোড়া যেসব অবশিষ্ট অংশ ছিল সেইগুলো থেকেই ওই 5 সন্তানের রিমেইন খুঁজে বার করার চেষ্টা করে। কিন্তু আগুনটা এতই ভয়াবহ ছিল যে তাদের কোনো রিমেইনই তারা পায়নি। তারপর শেষমেশ যখন এই কেসের আরেকটু তদন্ত হয়, কোর্টে যখন এই কেসটা যায়, জুরি এবং পুলিশ দুজনের পক্ষ থেকেই এটা বলা হয় শর্ট সার্কিটের জন্যই এই আগুনটা লেগেছিল। যেহেতু তারা তাদের 5 সন্তানের লাস্ট রাইটস করতে পারেনি, সেই কারণে তারা একটা মেমোরিয়াল পার্ক বানায়। নিয়ার অ্যাবাউট 8-9 মাস কেটে যায়। আস্তে আস্তে জেনি আর জর্জের মাথায় অনেকগুলো জিনিস না ক্লিক করতে থাকে। তারা ভাবতে থাকে এই যে পুরো ঘটনাটা ঘটেছে, এখানে অনেক মিসিং লিঙ্ক আছে। এতদিন তারা অনেক দুঃখ কষ্টে ছিল। তারা এই জিনিসগুলো ভাবতেই পারেনি, লজিক্যালি বিচার করতেই পারেনি। এবার তারা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস লজিক্যালি বিচার করতে থাকে এবং এটা করতেই তারা অনেক কিছুর গাফিলতি দেখতে পায়। সেই তদন্তে একটা জিনিস বেরিয়ে আসে যে শর্ট সার্কিট হয়েছিল, এই কারণে বাড়িতে আগুন লেগেছিল। কিন্তু যদি শর্ট সার্কিট থেকে আগুন লেগেই থাকে, তাহলে যখন জেনি আর জর্জ নিচের তলায় থাকা 5 সন্তানকে নিয়ে বেরিয়ে আসে, তখন তাদের ক্লিয়ারলি মনে আছে তখনও লাইট জ্বলছিল। যদি শর্ট সার্কিট হয়েই থাকতো, তাহলে লিভিং রুমের লাইট তো অন্তত জ্বলতো না। এই যে শর্ট সার্কিটের ব্যাপারটা, এটা পুরোটাই বোগাস একটা থিওরি ছিল। স্টোর রুমে যে মইটা ছিল, সেই মইটা গায়েব কেন হলো? সেই মইটা কোথায় গেল? 8-9 মাস পর জেনি আর জর্জ দুজনে মিলে ওই মইটাকে খুঁজতে থাকে। তাদের বাড়ির থেকে মাত্র 100 মিটার দূরে ছোট্ট একটা জঙ্গল মতন এরিয়া ছিল। সেই এরিয়াতে একটা গাছের তলায় সেই মইটা তারা পায়। তার মানে কেউ বা কারা এই মইটা ইচ্ছা করে হয়তো এখানে রেখেছিল, না হলে ওই রাতে মইয়ের তো আর নতুন হাত পা গজায়নি যে সে নিজে নিজে হেঁটে 100 মিটার দূরে একটা জঙ্গলে গিয়ে থাকবে। এখানে জেনি আর জর্জের সন্দেহ আরও বেশি হয়। যখন কোথাও স্নোফল হয়, গাড়ি অনেক সময় স্টার্ট নিতে চায় না, কিন্তু তাই বলে তাদের কাছে যে 2টো পিকআপ ট্রাক ছিল, সেই 2টো ট্রাকই একসাথে একই রাতে খারাপ হয়ে গেল, ইঞ্জিনটা স্টার্ট নিল না। এটা কেমন একটা ব্যাপার না? তাদের এইটা নিয়েও
একটা বেশ ভালো মতন সন্দেহ হয়। তারা সেই রাতে ফোন করার চেষ্টা করেছিল ফায়ার ব্রিগেডকে। তাদের বাড়ির যে টেলিফোন ছিল সেটা কাজ কেন করছিল না? সেইটা কাজ তো করছিল, তার কারণ 12:45 নিজে জেনি একজনের ফোন রিসিভ করেছিল, এবং যার ফোন রিসিভ করেছিল সে অত রাতে ওই রকম একটা উদ্ভট কেন কল করেছিল, কেন সে জেসি নামে কাউকে খুঁজছিল? তাহলে ওই নারী সে কি কিছু জানতো? সে কি ওয়ার্ন করার ট্রাই করেছিল? ফায়ার ডিপার্টমেন্টের অফিস তাদের বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ছিল। আসতে হাইয়েস্ট টু হাইয়েস্ট 10 থেকে 15 মিনিটের বেশি লাগার কথা না। তাদের এক প্রতিবেশী ফায়ার ডিপার্টমেন্টে গিয়ে পুরো আগুনের ব্যাপারটা জানায়, তারপরেও তারা 7 ঘন্টা লেট কেন হলো? তার মানে এটা কি অ্যাক্সিডেন্ট না? এটা কি একটা ঠান্ডা মাথায় খুন? এই জিনিসটা জেনি আর জর্জ ভাবতে থাকে। তাদের রাতের ঘুম এই জিনিসগুলোই কেড়ে নেয়। এবার তারা নিজেদের মতন করে সাসপেক্ট লিস্ট বানাতে শুরু করে। জেনি আর জর্জ দুজনেই ইটালি থেকে বিলং করত। তাদের পূর্বপুরুষরা ইটালি থেকে আমেরিকাতে এসেছিল। আর এদিকে জর্জ এখানে আসার পরেও ইটালিতে ফ্যাসিস্ট সরকারের এগেনস্টে নানান কথা ওপেনলি বলতো। তার অনেক পলিটিক্যাল শত্রু ছিল, তাকে অনেকে মারতে চাইতো। তো সেই ক্ষেত্রে পলিটিক্যাল শত্রুতা করেই কি কেউ এই কর্মকাণ্ড করেছে? এই ক্ষেত্রে অনেকেই তাদের সাসপেক্ট লিস্টে আসে। এবার নেক্সট সাসপেক্ট, পুলিশের কাছ থেকে তারা খবর পেয়েছিল সেদিন রাতে তাদের বাড়িতে চুরি হয়েছিল, এবং সেই চুরির ব্যাপারটা পুলিশ কখনো প্রমাণ করার ট্রাই করেনি। এটাও ঠিকঠাকভাবে বলেনি সেই রাতে চোর কি চুরি করেছিল। চোর জাস্ট এটুকুই বলে, সেদিন রাতে আমি চুরি করতে গেছিলাম, আমি ইলেকট্রিসিটির তার কাটতে গিয়ে ভুল করে ফোনের তারটা কেটে ফেলি, কিন্তু আমি ওই বাড়িতে মোটেও আগুন লাগাইনি, আমার এই রকম কোনো অভিসন্ধি ছিল না, আমি টুকটাক চুরি করে ওই বাড়ি থেকে বেরিয়ে আসি। এদিকে এই থিওরিতেও জেনি আর জর্জ মোটেও বিশ্বাস করতে পারছিল না। কেন? রাত 11টা পর্যন্ত তারা তো জেগেই ছিল। 12:45 জেনির আবার ঘুম ভেঙে যায়। তার মানে চোরের কাছে মাত্র 1 ঘন্টা 45 মিনিট ছিল। সেই 1 ঘন্টা 45 মিনিটে সে কি চুরি করল সেইগুলোর বিবরণ পুলিশ কখনো দেয়নি। আবার পুলিশ চোরের এই সমস্ত বক্তব্য একদম পরিষ্কারভাবে সুন্দরভাবে মেনে নেয়। তারা এটাকে কাউন্টার রিইনভেস্টিগেট কোনোদিনও করেনি। জেনি আর জর্জের এবার 7-8 মাস পুরনো একটা কনফ্রন্টেশনের কথা মনে পড়ে যায়। একবার এক ইন্স্যুরেন্স এজেন্ট তাদের বাড়িতে এসে বলে যে আপনারা একটা ছোট্ট পলিসি করান, যেমন আমাদের বাড়িতে বা আপনাদের বাড়িতেও আসে। এই ক্ষেত্রে জেনি আর জর্জ তাকে পোলাইটলি ডিনাই করে দেয়। কিন্তু সেই সময় সেই ইন্স্যুরেন্স এজেন্ট বলে যে আপনারা এখন পলিসি করাচ্ছেন না, আপনাদের কিছু হয়ে গেলে আপনাদের সন্তানদের কি হবে, আপনার বাড়ির কিছু হয়ে গেলে আপনাদের কি হবে, আপনাদের বাড়িটায় যদি আগুন লেগে যায় তখন আপনাদের কি হবে, আপনাদের যে পলিটিক্যাল ওপিনিয়ন আছে এর জন্য আপনাদের ভুগতে হবে। রীতিমতন হুমকি দিয়েছিল। সেই সময় জেনি আর জর্জের পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা সামহাউ এইরকম থ্রেট অনেক পেত, সেহেতু এই জিনিসটাকে তারা পুরোপুরি ইগনোর করে। কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পর তাদের হঠাৎ করেই সেই ইন্স্যুরেন্স এজেন্টের কথা মনে পড়ে। এত কিছুর পর তারা যখন নিয়ার অ্যাবাউট অনেকগুলো সাসপেক্ট বার করেছে, কিন্তু কে এক্স্যাক্টলি এই কাণ্ডটা ঘটিয়েছে সেইগুলো বুঝতে না পেরে শেষমেশ তারা অথরিটির দিকেই আঙ্গুল তোলে। এক, পুলিশ, ফায়ার ব্রিগেড, তারা এত দেরি করে কেন এলো? এটা তো হওয়াই উচিত ছিল না। মানে কি জর্জের পলিটিক্যাল ওপিনিয়নের জন্য অথরিটি এই প্রতিশোধটা নিল? তারা পুলিশকে অনেকবারই রিইনভেস্টিগেট করতে বলেছিল, কিন্তু পুলিশ বলে যেহেতু কেসটা কোর্টের মাধ্যমে সলভ হয়ে গেছে, যেহেতু আগুনটা শর্ট সার্কিটের মাধ্যমেই লেগেছিল, এটা প্রমাণ হয়ে গেছে, সেহেতু এটাকে আর রিইনভেস্টিগেট করা যাবে না। তো জেনি আর জর্জ তারা একটা প্রাইভেট ইনভেস্টিগেটর হায়ার করে। এই প্রাইভেট ইনভেস্টিগেটর তাদের সামনে যে যে সত্যগুলো তুলে ধরবে সেগুলো শোনার পর জেনি আর জর্জ রীতিমতন অবাক হয়ে যাবে। কি সত্য তুলে ধরেছিল এই প্রাইভেট ইনভেস্টিগেটর? সে তদন্তের প্রথমেই জানতে পারে
যে ইন্স্যুরেন্স এজেন্ট তাদের বাড়িতে এসেছিল, যে হুমকি দিয়েছিল, কোর্টে যখন তাদের বাড়ির এই আগুনের পুরো কেসটা যায়, তখন সেই ইন্স্যুরেন্স এজেন্ট জুরির মধ্যে ছিল। মানে এক তো থাকে বিচারক, এটা আমেরিকাতে আগে কোর্টে হতো, একটা বিচারক থাকতো আর 8-10 জন সমাজের গণ্যমান্য ব্যক্তি, তারা ওই জুরিতে থাকতো। এই জুরির নাম প্রথমে কেউ জানতে পারতো না, জাস্ট যেদিন কেসের হিয়ারিং হবে সেই দিনই জানতে পারতো। তো এই জুরির উপর অনেক কিছু ডিপেন্ড করতো। তো সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স এজেন্ট সে কি বাদ বাকি জুরি মেম্বারদের কোনোভাবে প্রভাবিত করেছিল? এটা তাদের মধ্যে একটা সন্দেহ হতে থাকে। জেনি আর জর্জের যে 5 সন্তান যারা মারা গেছিল, তাদের কোনো অবশিষ্ট কিছুই জেনি আর জর্জ পায়নি। এতটা আগুন ভয়ঙ্কর ছিল। এবারে এই থিওরিতেও যখন প্রাইভেট ইনভেস্টিগেটর তদন্ত করে, তখন প্রাইভেট ইনভেস্টিগেটর এক পুলিশ অফিসারের সাথে জাস্ট ক্যাজুয়ালি কথা বলে এবং সেই পুলিশ অফিসার বলে যে না না, ওই দিন আমরা ওই বাড়ি থেকে বেশ কিছু অবশিষ্ট অংশ পেয়েছিলাম, সেটা একটা বাক্সে করে আমরা অন্য একটা জায়গায় পুঁতে দিয়েছিলাম। এবার সেই জায়গাটা কোথায়? প্রাইভেট ইনভেস্টিগেটর সেই পুলিশকে অনেকভাবে বুঝিয়ে সেই জায়গাটায় যায়। সেখানে গিয়ে সেই বাক্সটা খুললে তারা দেখতে পায় মাংসের টুকরো রাখা আছে, সেটা তেমনভাবে জ্বলেনি। এবার এইটা কি জেনি আর জর্জের সন্তানের অংশ? এইটাই তারা ভাবতে থাকে। কিন্তু পরে যখন এই অংশটা টেস্টিং করা হয়, তখন জানা যায় ওটা একটা গরুর লিভার, ওটা কোনো মানুষেরই না। তখন সেই পুলিশকে জিজ্ঞাসা করা হয়, তুমি কেন মিথ্যে বললে? তখন সেই পুলিশ বলে যে জেনি আর জর্জ যেভাবে পাগলের মতন তার সন্তানদের মৃত্যুর পিছনের কারণ খুঁজছিল, তারা বিশ্বাসই করতে চাইছিল না যে তাদের সন্তানের মৃত্যু জাস্ট শর্ট সার্কিটের জন্য হয়েছে। তাদেরকে বিশ্বাস করানোর জন্যই এটা করতে আমি বাধ্য হয়েছিলাম। মানে এটা পুরোপুরি একটা গোটা ম্যাচ কোথাও না কোথাও হয়ে গেল। এই সমস্ত কিছুর পর জেনি সে এখনো বিশ্বাস করে তার 5 সন্তানরা হয়তো সেদিন মরেনি, কোথাও না কোথাও বেঁচে আছে। তাদেরকে হয়তো কিডন্যাপ করা হয়েছে খুব ঠান্ডা মাথায়। এই কারণে জেনি একটা এক্সপেরিমেন্ট করতে থাকে। সে কিছু প্রাণীর কাঁচা মাংস নিয়ে আসে, সেটাকে বার্ন করতে থাকে এবং বার্ন করতে 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 একটা টাইম সে দেখে মাংস পুড়ে গেছে, কিন্তু হাড়গুলো এত টেম্পারেচার সহ্য করার পরেও তার অবশিষ্ট অংশ কিন্তু থেকে গেছে। এই ক্ষেত্রে সে ভাবে যে 45 মিনিটের আগুনে আমার সন্তানদের অবশিষ্ট কোনো অংশ কিছু পেলাম না কেন? তার মানে পুলিশ এখানে মিথ্যে বলছে। তারা শেষ কর্ম করে, তাদের কাছে জেনি যায়, তাদেরকেও জিজ্ঞাসা করে। তারাও বলে যে 45 মিনিটের আগুনে এইভাবে হাড় কখনো নষ্ট হয় না। তো জেনি এবার নিজেই ভেবে নিয়েছিল যে তার সন্তানরা এখনো বেঁচে আছে, তাদেরকে হয়তো কিডন্যাপ করা হয়েছে। যেহেতু তাদের সেই সময় বয়স অনেকটাই কম ছিল, সেহেতু তারা হয়তো তাদের আসল মা বাবাকে খুঁজে পাচ্ছে না। এদেরকে কি তাহলে কিডন্যাপ করা হয়েছিল? আশেপাশে অনেকেই এটা বলতে শুরু করে যে তার যে 5 সন্তান যারা মিসিং গেছিল বা মারা গেছিল, তাদেরকে এখানে ওখানে দেখা গেছে, কিন্তু কনফার্ম কিছুই জেনি আর জর্জ কোনোদিনও জানতে পারেনি। এবার এই ঘটনার নিয়ার অ্যাবাউট 22 বছর কেটে যায়। চলে আসে 1967। একটা চিঠি আসে। সেই চিঠিতে একটা ফটো ছিল এবং সেই ফটোর নিচে একটা জিনিস লেখা ছিল, মিস সোডার আই লাভ ইউ ফ্র্যাঙ্কি, এবং নিচে একটা কোড টাইপের। এবার যার ছবিটা পাঠানো হয়েছিল, সেই ছবিটার সাথে কোথাও না কোথাও যে 5 সন্তান মিসিং, কিডন্যাপিং বা মারা গেছিল, তাদের একজনের সাথে হুবহু মিল ছিল। এবার এটা কি, কোথা থেকে চিঠিটা এলো, সেটা জানার জন্য জেনি আর জর্জ একটা প্রাইভেট ডিটেকটিভ হায়ার করে। কিন্তু সেই প্রাইভেট ডিটেকটিভ কয়েকদিন তদন্ত করার পর অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। তাকে আর কোথাও কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী সময় জেনি আর জর্জ এই ফটোটা কার সেটা অনেক খোঁজার ট্রাই করে, কিন্তু তারা খুঁজে পায়নি। এরপর 1969-এ জর্জের মৃত্যু হয়ে যায় এবং তারও বেশ কয়েক বছর পর 1989-এ জেনিরও মৃত্যু হয়ে যায়। এরা দুজনেই মৃত্যুর আগে তাদের বেঁচে থাকা সন্তানদের বলে যায় কেসটা পাবলিকের চোখের সামনে যেন থাকে, পাবলিক যেন এই কেসটাকে ভুলতে না পারে। এরা যে সময় এই তদন্তটা চলছিল, তারা একটা রাস্তার উপর বিলবোর্ডও লাগিয়েছিল যে এই 5 সন্তানকে
যারা কিডন্যাপ করেছে তাদেরকে খুঁজে দিতে পারলে, বা সেই 5 সন্তান কোথায় আছে তাদেরকে খুঁজে দিতে পারলে জেনি আর জর্জ $5,000 দেবে। কিন্তু তাতেও কোনোদিন কাজ হয়নি। জেনির মৃত্যুর পর এই সমস্ত বিলবোর্ড দেওয়া, বাদবাকি সমস্ত কাজ সেগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু বাদবাকি যে 6 সন্তান বেঁচে ছিল তারা এখনও তাদের 5 সেই মিসিং যাওয়া, কিডন্যাপ যাওয়া বা মারা যাওয়া ভাইদের রহস্যের উন্মোচন করার ট্রাই করছে। এখানে আর একটা থিওরিও অনেকে দেয়, যেহেতু জর্জ পলিটিক্যালি ইনক্লাইন্ড ছিল, সে ফ্যাসিস্ট ইটালির বিরুদ্ধে ছিল, সেই ক্ষেত্রে অনেক ইনভেস্টিগেটরও বলে থাকে যে এখানে মেনলি হয়তো জর্জের উপর শত্রুতা করেই এই কর্মকাণ্ড ওই আমেরিকাতে থাকা ইটালিয়ান গ্যাং, যাদের নাম হচ্ছে সিয়ান গ্যাংস্টার, তারাই এই কর্মকাণ্ড হয়তো ঘটিয়েছে। হয়তো তারা বাড়িতে আগুন লাগিয়ে ওই 5 জনকে মেরেছে, নয়তো ওই 5 জনকে ঠান্ডা মাথায় কিডন্যাপ করেছে। হতেই পারে যখন জেনি এসে দেখে রাত্রেবেলা যে দরজা খোলা, সে তো উপরে যায়নি, হয়তো তার আগেই তার ওই 5 সন্তানকে কিডন্যাপ করা হয়ে গেছিল, তারপরেই হয়তো আগুনটা লাগানো হয়েছিল। এরকম হাজারো কোশ্চেন এই কেসটা রেখে যায়। এই কেসটা স্টিল 80 বছর পার হয়ে গেলেও আনসলভড আছে। জেনি আর জর্জের 5 সন্তানের কি হলো সেটার ব্যাপারে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। তো এই ছিল আজকের একটা ভেরি মিস্টেরিয়াস ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্কে থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।